মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজ শুনবেন কৃষিতে ন্যানো সারের প্রয়োগ পদ্ধতি। আলোচনা করবেন কাকদ্বীপ মহকুমার অপর কৃষি অধিকর্তা বরুণ কৃষ্ণ কুণ্ডু। এই আলোচনা শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আমাদের আজকের আলোচনা কৃষিতে ন্যানো সারের প্রয়োগ পদ্ধতি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন বরুণ কৃষ্ণ কুণ্ডু, অপর কৃষি অধিকর্তা, কাকদ্বীপ মহকুমা। আর সঙ্গে রয়েছে আমি সুব্রত চক্রবর্তী। বরুণবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। ন্যানো সার, মোটামুটি ন্যানো সার এই কথাটা আমাদের কৃষক বন্ধুরা ইদানিং অনেকেই শুনে আসছেন বিভিন্ন আমাদের প্রচার মাধ্যমের দৌলতে, কিন্তু তবুও আপনার কাছ থেকে আরেকবার একটু জানতে চাইছি যে ন্যানো সার বলতে আমাদের কৃষক বন্ধুরা ঠিক কি বুঝবেন? হ্যাঁ, মানে ন্যানো সার এসছে এই কারণে যে বর্তমানে ইউরিয়া সারের উপরে সরকারি ভর্তুকি অত্যধিক বেড়ে গেছে এবং ভর্তুকি কমানোর জন্য এবং
ইউরিয়া সারের কার্যকারিতা বৃদ্ধির জন্য ট্র্যাডিশনাল যে ইউরিয়া যেটা স্প্রে করে দেওয়া হতো 2% ইউরিয়া, সেইটা 2% ইউরিয়া ব্যবহার করলে গাছ মাত্র 40% নিতে পারছে। কিন্তু ন্যানো ইউরিয়ার মাধ্যমে যদি আমরা স্প্রে করে দিই তাহলে গাছ প্রায় 90% পর্যন্ত নিতে পারছে। ন্যানো মানে হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা, এবং যেটা স্টোমাটা মানে পত্ররন্ধ্রের মাধ্যমে গাছ খুব তাড়াতাড়ি চটজলদি নিয়ে নিতে পারছে। এই ন্যানো টেকনোলজিতে ফলে কি হচ্ছে, গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে পাতার মাধ্যমে, পত্ররন্ধ্র অর্থাৎ স্টোমাটার মাধ্যমে। এর পার্টিকেল সাইজ, বিশেষ করে ন্যানো যে ইউরিয়া আছে, যেরকম ন্যানো ডিএপি আছে, ন্যানো ইউরিয়ার পার্টিকেল সাইজ হচ্ছে 20 থেকে 50 nm, এবং এতে আছে 4% মানে 4% ন্যানো স্কেল নাইট্রোজেন আছে, যেটা খুব সহজে গাছ নিয়ে নিতে পারছে। যেমন বলা হচ্ছে এই যে ন্যানো ইউরিয়া যদি আপনি ব্যবহার করেন টপ ড্রেসিং অর্থাৎ প্রথম চাপানে, তাহলে আমার এই যে 500 ml এর ন্যানো ইউরিয়া সমান 1 বস্তা ইউরিয়া, অর্থাৎ 45 কেজি ইউরিয়ার সমান। 500 ml এর সমান 1 বস্তা, একদম। তার মানে এটা কতটা কম পরিমাণে লাগছে এবং কতটা কভারেজ বেশি হচ্ছে এটা অকল্পনীয়। তাই ন্যানো ইউরিয়ার প্রয়োগ বৃদ্ধির ফলে কি হচ্ছে, আমার খরচ কমবে এবং লাগছে কম, এবং গাছ তার আসল জিনিসটা নিয়ে নিতে পারছে এবং খরচটাও কমছে। একটা জিনিস বলে রাখা ভালো, ন্যানো ইউরিয়াতে কিন্তু সরকার কিন্তু কোনো প্রকার ভর্তুকি দেয় না। সরকার কিন্তু আগামী দিনে ভর্তুকি কমাবে ইউরিয়ার উপর, এবং ইউরিয়ার যে অতিরিক্ত ব্যবহার যেটা মাটি থেকে দূষণ করে দিচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, সেটাকে আটকানোর জন্যই কিন্তু ন্যানো ইউরিয়া স্প্রের মাধ্যমে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে সারের অপচয় কম হয় এবং গাছের পাতার মাধ্যমে গাছ তার খাবারটা পেয়ে যায়, নাইট্রোজেনটা। বেশ, মানে আমাদের দুই সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য উভয়ে জোর দেওয়া হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করতে, যাতে তারা কৃষি কাজে থেকে মুখ না ফিরিয়ে নিয়ে কৃষি কাজে ফিরে আসেন। এবং আজকাল যে হামেশাই কৃষক বন্ধুরা বলতে থাকেন যে কৃষিতে লাভ নেই, এবং এই লাভ নেই দোহাই দিয়ে অনেক কৃষক বন্ধুরা বা কৃষক পরিবারের ছেলেমেয়েরা কিন্তু কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। অথচ এই ন্যানো প্রযুক্তিটা আসার পর হয়তো অনেকের মধ্যেই জানার অভাবে যে ন্যানো প্রযুক্তিটা কি, ন্যানো ইউরিয়া কি, সেগুলো কিভাবে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করার ফলে ফলাফল কি হতে পারে, কতটা উপকৃত হতে পারে, এই ধারণাটা অনেকের মধ্যে নেই। আচ্ছা বরুণবাবু, ন্যানো সার কি জিনিস সেটা তো বললেন, এটা কত প্রকার একটু বলুন। যেমন ধরুন, বর্তমানে এই ন্যানো সার হিসেবে 2 রকম সারই চলে এসছে, বাজারে এসছে। যেমন ন্যানো ইউরিয়া সার আর একটা হচ্ছে ন্যানো ডিএপি সার। এবার ন্যানো ইউরিয়াটা আগে এসছে এবং এফসিও দ্বারা অ্যাপ্রুভড, মানে এফসিও মানে হচ্ছে ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার, অর্থাৎ সার নিয়ন্ত্রণ আদেশ, যেটা 1985 সালে হয়েছে। আর ন্যানো ডিএপিটা এফসিওর আন্ডারে এসছে, মানে এটা মানে স্বীকৃতি পেয়েছে, এবং সেটা হচ্ছে 2 মার্চ, মানে অর্থাৎ 2রা মার্চ 2023 সালে। এবার ন্যানো ইউরিয়াতে 4% ন্যানো স্কেলে নাইট্রোজেন আছে। তেমনি ন্যানো ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, মানে এতে নাইট্রোজেন আছে এবং ফসফরাসও আছে। এই ন্যানো ডিএপিতে 8%, শতকরা 8 ভাগ নাইট্রোজেন আছে, এবং 16% P2O5 মানে ফসফেট আছে। কিন্তু whereas ডিএপিতে আপনার আছে 18% নাইট্রোজেন এবং 46% ফসফেট, কিন্তু ন্যানো ডিএপিতে কম আছে, 8% নাইট্রোজেন এবং 16% ফসফেট আছে। কিন্তু এর কার্যকারিতা এত বেশি যে গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে, ফলে কি হচ্ছে, এর কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে, অথচ আমার পার্সেন্টেজ অফ নাইট্রোজেন এবং ফসফেট কম আছে, কিন্তু তা সত্ত্বেও এর এত কার্যকারিতা, প্রায় 90% কার্যকারিতা, ফলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি এটা নিয়ে নিচ্ছে। এই ন্যানো ডিএপি বিশেষ করে এর মাত্রাটা হচ্ছে 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা, অথবা 3 মিলিলিটার প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে নিলে এতে ফুল ফল আসতে সহায়তা করছে। এবং এই যে ন্যানো ডিএপির মেয়াদকাল সাধারণত যবে থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার থেকে 2 বছরের মধ্যে ন্যানো ডিএপিটা ব্যবহার করা উচিত। এটা বায়ু দূষণ মেটাচ্ছে, মাটির দূষণ মেটাচ্ছে, জল দূষণ কমাচ্ছে, এবং এর শতকরা 90% অ্যাভেলেবিলিটি মানে গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে, যেটা ডিএপিতে নেই, অনেক কম। তো ডিএপি সারেরও
খরচ বেড়ে গেছে এবং ডিএপি শুধু মাটিতে ব্যবহার করলে পুরোটা গাছ নিতে পারছে না, কারণ আমাদের অনেক চাষি ভাই কিন্তু মাটি পরীক্ষা করে না, কিন্তু মাটি পরীক্ষার ভিত্তিতে কিন্তু সার প্রয়োগ করা উচিত। কিন্তু হয়ারাজ আমি যদি ন্যানো ডিএপি যদি স্প্রে করে দিই, হ্যাঁ, সেই আপনার স্প্রে মেশিনের সাহায্যে, ফুট স্প্রেয়ার বা আপনার হচ্ছে ন্যাপস্যাক বা ব্যাকপ্যাক যাই বলুন, বা ড্রোন, বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে যদি আমি স্প্রে করি তাহলে গাছ পুরোটাই নিয়ে নিচ্ছে পাতার মাধ্যমে। এবং এই পাতা এবং স্প্রেগুলো সাধারণত সকাল 8টা থেকে 10টার মধ্যে স্প্রে করতে হয়, অথবা বৈকাল 4টে নাগাদ, অর্থাৎ পড়ন্ত বেলায় সূর্য যখন প্রায় তেজ কমে যাচ্ছে, তেজটা যখন কমে যাচ্ছে, সেটা সকালের দিকে হতে পারে, হ্যাঁ, আবার বিকেলের দিকে, কেননা ওই সময় গাছের পাতার পত্ররন্ধ্রগুলো খোলা থাকে এবং গাছ পাতার মাধ্যমেও খাবার নেয়, যেমন মূলরোমের দ্বারা খাবার নিচ্ছে শিকড়ের মাধ্যমে, কিন্তু আমাদের মাটি পরীক্ষা করা নেই, কোনো জায়গায় মাটি নোনা, লবণাক্ত বেশি, ফলে কি হচ্ছে, মাটির রসের ঘনত্ব গাছের রসের ঘনত্ব থেকে বেশি হচ্ছে, ফলে গাছ নিতে পারছে না, উল্টে গাছ থেকে রস মাটি টেনে নিচ্ছে, অনেক সময় নোনা মাটিতে গাছ শুকিয়ে যাচ্ছে। কিন্তু হয়ারাস আমি যদি স্প্রে করে দিই তাহলে গাছ পাতার মাধ্যমেও গাছ খাবার নিচ্ছে, এবং এই পত্ররন্ধ্রগুলো সকালবেলা খোলা থাকে এবং বিকেলবেলার দিকে খোলা থাকে। সেই সময় যদি আমি স্প্রে করে দিই অনেকটাই গাছ নিয়ে নিতে পারছে এবং অপচয়টা কম হচ্ছে। এবং দীর্ঘদিন ধরে কৃষক বন্ধুরা যে পরিমাণে ইউরিয়া বা ডিএপি ব্যবহার করে আসছেন, যে আপনি শুরুতে যেমন বললেন 500 ml ন্যানো ইউরিয়ার সমান 1 বস্তা, তার মানে আমরা যে এই যে টপ ড্রেসিং মানে প্রথম চাপান, এখন মানে ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে বলছে আপনারা যা রাসায়নিক সার শেষ চাপানে দিচ্ছেন দিন, কিন্তু আপনি প্রথম চাপানে আপনি ন্যানো ইউরিয়া স্প্রে করুন, দ্বিতীয় চাপানে যেটা ইউরিয়া দিতেন মানে সেকেন্ড টপ ড্রেসিং, সেটা আপনি ন্যানো ইউরিয়া স্প্রে করে দিন, ইকুইভ্যালেন্ট টু মানে 1 বস্তা ইউরিয়া, মানে হচ্ছে 45 কেজি ইউরিয়া সমান 500 ml। মানে কৃষক বন্ধুরা আপনারা যদি কল্পনা করেন যে আপনি 1 বস্তা ইউরিয়া কিনে আনছেন বাজার থেকে যে মূল্য দিয়ে, সেখানে 500 ml পরিমাণের যে ন্যানো ইউরিয়া আপনি যদি ব্যবহার করেন তা কিন্তু একই সমগোত্রীয়, সমানভাবে কাজ করবে, উল্টে আরো বেশি কাজ করবে। হ্যাঁ, তাছাড়া কি একটা 50 কেজি বস্তা বা 45 কেজি বস্তা ক্যারিং করতে গেলে তো ক্যারিং কস্ট আছে, সেখানে 500 ml তো ইজি টু ক্যারি, এবং মানে খুব তাড়াতাড়ি আমি নিয়ে নিতে পারছি, ক্যারি করতে পারছি, এবং এর মেয়াদ প্রায় 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো। ইউরিয়া আপনি ব্যবহার করবেন, দেখবেন বর্ষাকালে জমাট বেঁধে যাচ্ছে, ক্লটিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে বাতাসের থেকে নাইট্রোজেন, মানে ইউরিয়া হচ্ছে মানে হাইগ্রোস্কোপিক ইন নেচার, মানে জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু ন্যানো ইউরিয়া সেরকম ব্যাপার নেই, আপনি বোতলে আছে ইনট্যাক্ট, একটু ঝাঁকিয়ে নিয়ে ভালোভাবে স্প্রে করে দিন স্প্রে মেশিনের সাহায্যে, তাতেও কিন্তু এর কার্যকারিতা অনেকটাই বৃদ্ধি পাবে। প্রথমে বলেছিল ন্যানো ইউরিয়া কি আদৌ গ্রহণযোগ্য হবে কিনা, তারপরে যখন এটা দেখলো বিভিন্ন জায়গায় ICR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, KVK এবং গভর্নমেন্ট ফার্ম বিভিন্ন জায়গায় এটা দেখেছে যে এর আশানুরূপ ফল খুব ভালো, তখন এটা স্বীকৃতি পাওয়ার পরে এটাকে মানে FCOর আন্ডারে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে কৃষকদের ডেমনস্ট্রেশন জন্য আমরা ন্যানো ইউরিয়া চাষিদের হাতে তুলে দিচ্ছি বিভিন্নভাবে, এবং ন্যানো ইউরিয়ার সুফল কিন্তু চাষি ভাইরা পেয়েছে। এখন আর চাষিদেরকে বলতেই হচ্ছে না, যারা বলেই দিচ্ছে ন্যানো ইউরিয়া আমার চাই। আর এর পরেরটা হচ্ছে ন্যানো ডিএপি। ন্যানো ডিএপিও এসছে, মানে ডিএপির অপচয় ঠেকানোর জন্য আমরা ন্যানো ডিএপি ব্যবহার করার কথা বলছি, এবং ন্যানো ডিএপিতেও মানে 100% প্রায় 90 থেকে 100% এর অ্যাভেলেবিলিটি বেড়ে যাচ্ছে, এবং গাছ পুরোপুরিটাই নিয়ে নিতে পারছে, যেহেতু এটা স্প্রে করে দিতে হচ্ছে। আচ্ছা, স্প্রের কথা যখন এলো, এই যে ন্যানো সার প্রয়োগ করবেন আমাদের কৃষক বন্ধুরা, ন্যানো ইউরিয়া বা ডিএপি, সেক্ষেত্রে প্রয়োগটা করবেন কিভাবে, কেমন ভাবে প্রয়োগ করা উচিত? হ্যাঁ, দেখুন বর্তমানে লেবার কস্ট খুব বেড়ে গেছে, আর হচ্ছে যে কোন ক্রপ কন্ডিশন আছে সেরকম, সেই জন্য বর্তমানে স্প্রে মেশিন হিসেবে যেমন ন্যাপস্যাক বা ব্যাকপ্যাক স্প্রেয়ার আছে, ব্যাটারি চালিত স্প্রেয়ার আছে, এগুলো দিয়ে করা উচিত। কিন্তু বর্তমানে আরও সহজলভ্য হয়ে আসছে, এবং লেবার কস্ট কমানোর জন্যে খুব অল্প সময়ে যাতে স্প্রে করা যায় সেখানে ড্রোনের ব্যবহার বাড়ছে। আচ্ছা, কৃষিতে মানে ড্রোন টেকনোলজি। হ্যাঁ, বাহ, এটা কি রকম? এই ড্রোনটা হচ্ছে যে মানববিহীন বিমানবাহী একটা যন্ত্র, মানে আকাশে উড়বে, এবং এর গতিবিধিটা হচ্ছে 45 থেকে 70 মাইল প্রতি ঘন্টা। তার মানে বুঝতে পারছেন কতটা এর গতিবেগ। এটা মোটামুটি 10 থেকে 30 মিনিট পর্যন্ত উঠতে পারে আকাশে, এবং আমরা পরীক্ষা করে দেখেছি মাত্র 10 মিনিটে
33x3 মানে 100 শতক মানে 3 বিঘা মানে 1 একর 10 মিনিটের মধ্যে স্প্রে করে ফেলছে এবং একটা নির্দিষ্ট মাপকাঠির মধ্যে সে ওই জায়গাটায় স্প্রে করে চলে আসছে। অনেকেই চাষিরা প্রায় বিভ্রান্ত হয় এই ড্রোনের ব্যাপারে। প্রথম বিভ্রান্তটা হয় আমার তো ওষুধ কম লাগবে, তা কিন্তু নয়, ওষুধ এক লাগবে। ধরুন আমি বলছি যে 100 লিটারে 100 ml ওষুধ লাগবে বিঘাতে মানে 33 শতকে, তাহলে 3 বিঘা মানে 1 একরে তাহলে 300 ml লাগবে। কিন্তু এখানে বলছে যে 10 লিটার যদি 1 একরে হয় মানে 3 বিঘায় মানে 100 ডেসিমেলে হয়, এই 10 লিটার জলে আমাকে 300 ml ওষুধ দিতে হবে, অর্থাৎ জল কম লাগবে কিন্তু ওষুধ একই লাগবে, ওষুধের পরিমাণটা একই থাকছে। হ্যাঁ, এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা এমন ভাবে ছড়াচ্ছে, যত সূক্ষ্মাতি সূক্ষ্ম হবে তত এটা পুরো এরিয়াল স্প্রেটা ভালো হবে। এই এরিয়াল স্প্রে যত ভালো হবে পাতার পত্ররন্ধ্র তত গ্রহণযোগ্য ভাবে নেবে। মোটা হয়ে স্প্রে করলে যেটা স্প্রে হচ্ছে তার খরচ বেড়ে যাচ্ছে, গাছ পুরোপুরি নিতে পারছে না। কিন্তু হোয়ারাস এই ড্রোন টেকনোলজির মাধ্যমে যদি নেওয়া যায় তাহলে পুরোপুরি গাছ নিতে পারছে। আর ড্রোন ব্যবহারের উপকারিতাগুলো হচ্ছে, প্রথমত এটা ফলন বৃদ্ধি করছে, সময়ের সাশ্রয় হচ্ছে, খরচের সাশ্রয় হচ্ছে, নির্ভুলতা বাড়াচ্ছে, পরিবেশ সুরক্ষা করছে। এই হচ্ছে কৃষিতে ড্রোন। ধরুন আজকে জলমগ্ন হয়ে গেছে, কোনো ধান খেতে কোনো ম্যানুয়াল ভাবে আপনি স্প্রে মেশিন ঢোকাতে পাচ্ছেন না, কিন্তু আপনার স্প্রে করাটাও দরকার। ধরুন কোনো পচন লেগেছে বা ফাঙ্গাল ডিজিজ হয়েছে বা কোনো কারণে শীষ কাটা লেদা বা অন্য কোনো পোকা লেগেছে, ম্যাচিওর্ড কন্ডিশনের আগে আগে আসছে, তাহলে আমাকে একমাত্র সলিউশন হচ্ছে ড্রোন টেকনোলজি। ড্রোন টেকনোলজির মাধ্যমে ও একটা মানে ল্যাটিচিউড লঙ্গিচিউড ঠিক করে দেবে, ওই সময়ের মধ্যে সে ঘুরে আসবে, সে স্প্রে করে চলে আসবে। এটা ফসলের বৃদ্ধির পর্যায়ে, ফসলের স্বাস্থ্য, মাটির বৈচিত্র্য পর্যবেক্ষণ করে। এর মধ্যে কি আছে, নিকট ইনফ্রারেড তরঙ্গ আছে এবং স্বল্প তরঙ্গ ইনফ্রারেড আছে, যার মাধ্যমে এই প্রযুক্তিটা কার্য করে। আর এইটার মধ্যে একটা ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি, যেটা মোটামুটি রিচার্জেবল এবং এটা 10 থেকে 30 মিনিট পর্যন্ত উঠতে পারে। আর এই মেশিনটা মোটামুটি 5 বছর পর্যন্ত গ্যারেন্টি বলুন বা ওয়ারেন্টি আছে। বর্তমানে সরকার এটা ভর্তুকির মাধ্যমেও এই ড্রোনগুলো দিয়ে থাকে। বেশ, ড্রোনের কথা যখন বলছেন, ড্রোনের থেকে আমাদের কৃষক বন্ধুরা যারা স্প্রে করবেন জমিতে, সেক্ষেত্রে তো একটা জিনিস দেখা যায় যে মূলত উপর থেকে ধোঁয়ার মতো হয়ে এই যে ন্যানো ইউরিয়ার কথা বলছেন বা ডিএপি যেটা স্প্রে করবেন, তা এই যে পরিমাণের ওষুধের কথাটা বললেন যে 300 ml, সেই 300 ml ন্যানো ইউরিয়াটা যখন প্রয়োগ করছেন, কিন্তু বাতাসের গতি প্রকৃতি একটা তো ডিপেন্ড করে, তাহলে এই যে পরিমাণের ওষুধটা তিনি প্রয়োগ করছেন সেটা কি উড়ে অন্য কোনো কৃষক বন্ধুর ফার্মে চলে যাচ্ছে বা বাতাসের সঙ্গে মিশে গিয়ে সেটা কোনো ক্ষতি করছে না তো? না, তা করবে না, কেননা ওটা ওকে ফিক্স করে দিয়েছে। আমাকে পূর্ব দিকে কতটা দিতে হবে, পশ্চিম দিকে কত দিতে হবে, উত্তর দিকে কতটা যাবে, দক্ষিণ দিকে কতটা যাবে। আমি যেখানে বসে আছি সেখান থেকে মেশিনটা ঘুরে 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 ওই এলাকার মধ্যেই সে ঘুরে ঘুরে এসে তারপরে যখন স্প্রে মেশিন শেষ হয়ে যাবে তখন সে তার নিজের জায়গায় চলে আসবে। মানে এমনভাবে এটা স্যাটেলাইটের মাধ্যমে মানে ওকে নিয়ন্ত্রণ, রিমোট সেন্সিং এর মতো রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আর হচ্ছে সাধারণত কি বলা হয়, যে সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বা যে সময় প্রচণ্ড আবহাওয়া খারাপ বা যে সময় প্রচণ্ড বাতাস চলাচল করছে, সেই সময় ব্যবহার না করা, এবং এটা হয় সেটা সকালবেলা করবে, না হলে বিকেলবেলা করবে, সে ন্যানো ইউরিয়াই হোক বা ন্যানো ডিএপি হোক। শুধু তাই না, এর মধ্যে আপনারা স্প্রে করতে পারেন ছত্রাকনাশক, এর মধ্যে স্প্রে করতে পারেন কীটনাশক। যখন যে পোকা লেগেছে বা যে রোগ লেগেছে সেইটাকে লক্ষ্য রেখে আমরা এই ড্রোন টেকনোলজি ব্যবহার করছি। ড্রোন টেকনোলজি মানেই হচ্ছে সময়ের সাশ্রয় এবং হচ্ছে এফিকেসি। আমি যে ফার্টিলাইজার বা ইনসেকটিসাইড বা আপনার হচ্ছে ফাঞ্জিসাইড ব্যবহার করছি তার 100% এফিকেসি পাচ্ছি এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি। আগামী দিনে মানে সত্যি কথা বলতে কি, চাষির যখন সময় নেই, লেবার কস্ট যখন বেড়ে যাচ্ছে, তখন এই প্রযুক্তি একমাত্র মানে সহজলভ্য হয়ে দাঁড়াবে এবং কৃষির একটা নতুন দিগন্ত খুলে দেবে যে ড্রোন প্রযুক্তি বা এই ন্যানো সারের যে প্রয়োগ। কেননা আপনারা আলোচনা থেকে আপনারা বুঝতেই পারছেন যে পরিমাণে সার আপনারা প্রয়োগ করছিলেন, যে লেবার কস্ট আপনাদের প্রয়োজন হচ্ছিল,
বা সারের পিছনে যে খরচাটা হচ্ছিল, যে কথা আপনারা বারবার বলে আসেন যে লাভ হচ্ছে না, কিন্তু আপনারা যদি একটু ভেবে দেখেন যে অধিক পরিমাণের অর্থটা কিন্তু আপনার এগুলোর পিছনে চলে যাচ্ছে, অথচ যাদের জন্য করা হচ্ছে, যে গাছগুলো বা যে জমিতে যে ফসলের জন্য আপনি করছেন, সেটা কিন্তু গাছ গ্রহণ করতে পারছিল না। কিন্তু আপনি যে ন্যানো প্রযুক্তির কথা বা ন্যানো সারের প্রয়োগের কথা বললেন, তার অধিকাংশটাই গাছের কাজে লাগছে, গাছ গ্রহণ করতে পারছে, তার মানে কৃষকদের আয়ের দিকটাও অনেকটা বৃদ্ধি পাচ্ছে। ন্যানো প্রযুক্তি বা ন্যানো সারের কথা তো হলো, তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত কৃষক বন্ধুরা এই ব্যাপারে সচেতন নয়, তাদের উদ্দেশ্যে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ন্যানো সারে ব্যবহার করলে এর পুষ্টিগুণ ক্ষমতা বৃদ্ধি পায়, সারের অপচয় হ্রাস পায়, জল সংরক্ষণ করা যায় এবং পরিবেশ বান্ধব হয়, ফলন বৃদ্ধি পায়। তাই ন্যানো টেকনোলজির মাধ্যমে এবং ড্রোনের সাহায্যে যদি ব্যবহার করা যায়, তাহলে চাষিরা লাভের মুখ দেখবে, ফসলের বৃদ্ধি হবে এবং সাশ্রয় হবে। এইগুলোই আমরা বলে থাকি। স্বাভাবিক, কারণ আমরা কৃষক বন্ধুরা যারাই চাষ করেন, তাদের তো প্রত্যেকের একটা টার্গেট থাকে যে আমাদের কিভাবে কৃষি কাজের মধ্যে দিয়ে জীবন জীবিকা অতিবাহিত করতে হবে। কেননা আমাদের কৃষি নির্ভর ভারতবর্ষ এবং কৃষি কাজের সঙ্গে জড়িত অধিকাংশ মানুষ, সেই সমস্ত মানুষগুলি যদি না লাভের মুখ দেখতে পারেন, এবং আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যে আপনারা কৃষিকাজ করুন, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে বা জেনে বুঝে চাষ করুন, বিভিন্ন বিষয়ে আপনারা বিশেষজ্ঞদের পরামর্শ শুনুন এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলি আপনারা শুনে সেখান থেকে আপনারা আশা করছি উপকৃত হবেন। আজকের যেমন বিষয়টি ছিল যে ন্যানো সারের প্রয়োগ পদ্ধতি, ন্যানো সার কেন ব্যবহার করবেন, তার কি কি সুযোগ সুবিধা রয়েছে। আচ্ছা, এই ন্যানো সার বা ড্রোন প্রযুক্তির কথা এলো, একটু জাস্ট সংক্ষেপে বলুন, এর কি কোনো সরকারি সুযোগ সুবিধা রয়েছে? হ্যাঁ, সরকারি সুযোগ সুবিধা তো আছেই। ন্যানো টেকনোলজি আমাদের কিন্তু ন্যানো ইউরিয়া আমরা বিভিন্ন স্কিম, NFSM ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনের মাধ্যমে আমরা দিচ্ছি, NFSM রাইস, এরকম ন্যানো ডিএপিও আগামী দিনে দেওয়ার পরিকল্পনা আছে। এবং প্রথম সংস্থা যেটি হচ্ছে ইফকো, প্রথম এই ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি চালু করেছে এবং আস্তে আস্তে এটা কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ছে। মানে রাসায়নিক সারের অপচয় ঠেকানোর জন্য ন্যানো ইউরিয়া বা ন্যানো ডিএপি একটা বিকল্প এবং চাষিদের একটা সাফল্য এনে দিচ্ছে। বেশ, তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন সরকারি কি সুযোগ সুবিধা রয়েছে, প্রকল্প রয়েছে, সেগুলো আপনারা পেতে পারেন এবং কৃষিতে ন্যানো প্রযুক্তি বা ন্যানো সার, ড্রোন টেকনোলজি আপনারা ব্যবহার করুন, আশা করি অধিক লাভবান হতে পারবেন। আমরা আজকে আলোচনা করলাম কৃষিতে ন্যানো সারের প্রয়োগ পদ্ধতি। এ ব্যাপারে বিস্তারিত জানালেন কাকদ্বীপ মহকুমার অপর কৃষি অধিকর্তা বরুণ কৃষ্ণ কুণ্ডু। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী। আজ এই পর্যন্ত। বরুণবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন যাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু।
90.8 MHz, Community Radio, Jadavpur University.